নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। মাণিক্য শাসনাধীন ত্রিপুরার ইতিহাস। আজকের আলোচনা দুর্গা মাণিক্য, যিনি শাসন করেছেন 1809 থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজধর মাণিক্যের মৃত্যুর পর 1804 খ্রিস্টাব্দে যুবরাজ দুর্গামণি অভিষেক ক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু রাজধর মাণিক্যের শেষ জীবনে তার জ্যেষ্ঠ পুত্র মহারাজকুমার রামগঙ্গা ক্ষমতাশালী হয়ে ওঠেন এবং রাজধর মাণিক্যের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তিনি ত্রিপুরার সিংহাসনে জোর করে অধিকার করেন। ফলে ত্রিপুরা রাজ্যে পুনরায় ভয়ানক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। যদিও রাজ সিংহাসনকে কেন্দ্র করে, অর্থাৎ ত্রিপুরার মাণিক্য রাজ সিংহাসনকে কেন্দ্র করে এই ভয়ানক বিশৃঙ্খলা নতুন কিছু নয়। রাজ পরিবারের লোকেরা এবং মহারাজার কর্মচারীরা দুই দলে বিভক্ত হয়ে কেউ যুবরাজ দুর্গামণির পক্ষে, আবার কেউ বা রাজকুমার রামগঙ্গার পক্ষ ধারণ করেন। এমনকি তৎকালীন ত্রিপুরার জেলা জজ মিস্টার ইলিয়ট রামগঙ্গা মাণিক্যের পক্ষে এবং জেলার কালেক্টর দুর্গামণির পক্ষে অভিমত ব্যক্ত করেন। যুবরাজ দুর্গামণি কুকিদের সাহায্য নিয়ে রামগঙ্গা মাণিক্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তাকে ব্যতিব্যস্ত করতে থাকেন। এই অবস্থায় গভর্নর জেনারেল 1805 খ্রিস্টাব্দের 12ই আগস্ট এক পত্রে যুবরাজ দুর্গামণিকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত না থেকে দেওয়ানি আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। পত্রে গভর্নর জেনারেল জানান যে দুর্গামণি ঠাকুর আদালতে জমিদারির উপর নিজ দাবি প্রতিষ্ঠিত করতে পারলে ত্রিপুরা রাজ্যের উপরও তার দাবি সরকার মেনে নেবেন। যুবরাজ দুর্গামণি তখন রামগঙ্গা মাণিক্যের বিরুদ্ধে আদালতে এক মোকদ্দমা করেন। রামগঙ্গা মাণিক্য আদালতে নিজের অধিকার প্রমাণ করার জন্য সচেষ্ট হন। ওই মোকদ্দমায় জগন্নাথ ঠাকুরের বংশধর রামচন্দ্র ঠাকুরও নিজ দাবি উত্থাপন করেছিলেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার জন্য রামগঙ্গা মাণিক্যই পূর্বের মতো ত্রিপুরার রাজ্য ও জমিদারির অর্থাৎ চাকলা রুশনাবাদ জমিদারির শাসন কার্য চালাতে থাকেন। 1808 খ্রিস্টাব্দে একবার কুকিদের আক্রমণে তিনি এতই ব্যতিব্যস্ত হয়েছিলেন যে সময় মতো ইংরেজ সৈন্যের সাহায্য না এলে সপরিবারে তিনি নিহত হতেন। 1808 খ্রিস্টাব্দের 18ই জুলাই ঢাকা প্রিন্সিপাল কোর্টে এই মামলার রায় প্রকাশ হয়। তাতে বলা হয় যে যেহেতু রাজার মৃত্যুর পর যুবরাজই রাজা হওয়ার অধিকারী, এটা ত্রিপুরার রাজার উত্তরাধিকারের আইন হিসাবে স্বীকৃত, সেই হেতু যুবরাজ দুর্গামণি আইনত ত্রিপুরা রাজ্য ও চাকলা রোশনাবাদ জমিদারির অধিকারী। এই রায়ের বিরুদ্ধে রামগঙ্গা মাণিক্যের আপিল খারিজ করা হয়। 1809 খ্রিস্টাব্দে আদালতের রায় অনুসারে দুর্গামণি চাকলা রোশনাবাদের জমিদারি পান এবং কিছুদিনের মধ্যেই মহারাজ দুর্গামাণিক্য নাম নিয়ে ত্রিপুরার রাজা হিসাবে অভিষিক্ত হন। দুর্গামাণিক্যের সময় থেকে ইংরেজ সরকার সিংহাসন প্রাপ্তির অনুমোদন হিসাবে ত্রিপুরার রাজাদের কাছ থেকে নজরানা আদায় করতে শুরু করেন। এটা একটা নতুন সংযোজন ছিল। দুর্গামাণিক্য প্রায় 4 বছর রাজত্ব করার পর তীর্থ দর্শনে বেরিয়ে পড়ার জন্য চঞ্চল হয়ে ওঠেন। রাজ্য ত্যাগ করার পূর্বে রামগঙ্গা মাণিক্যকে খবর দিয়ে রাজধানী পুরাতন আগরতলায় আনিয়েছিলেন। উভয়ের মধ্যে আর মনোমালিন্য শেষ হয়ে গিয়েছিল। কথিত আছে রামগঙ্গা মাণিক্যকে তিনি বলেছিলেন, আমি তীর্থযাত্রায় বের হচ্ছি, এই রাজ্যে আর ফিরে আসবো কিনা সন্দেহ রয়েছে, তুমিই আমার পরিবর্তে ত্রিপুরার রাজ্য দেখাশোনা করবে। কিন্তু কৈলাসচন্দ্র সিংহের মতে মহারাজ দুর্গামাণিক্য তীর্থযাত্রায় রওনা হওয়ার পূর্বেই শম্ভুচন্দ্র ঠাকুরের হাতে রাজ্য ও জমিদারির শাসনভার অর্পণ করেন। যদিও মহারাজ দুর্গামাণিক্য তীর্থদর্শন সম্পূর্ণ করে পাটনায় চলে আসেন এবং পাটনাতেই মাত্র 39 বছর বয়সে
1813 খ্রিস্টাব্দের 6 এপ্রিল তার মৃত্যু হয়। এই ছিল 1809 খ্রিস্টাব্দ থেকে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্গা মানিক্যের শাসনকাল। আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার মানিক্য শাসনাধীন রাজবংশের ইতিহাস এর বিভিন্ন অজানা তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য হিস্ট্রি আইকিউ বদ্ধপরিকর। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।